আগেও যা দেখেছি একদলীয় সংসদ, এখনো আমি সেই একদলীয় সংসদই দেখছি, এবং এটা আমি যেদিন সংসদে প্রথম যাই আমি বলেছিলাম। সংসদে কি নিয়ে আলোচনা হয়, কি নিয়ে হয় না, ভেরি ট্রু। আমরা দীর্ঘদিন একদলীয় শাসন দেখেছি, এখনো তার ধারাবাহিকতা চলছে। তখন বিএনপি জামাতকে খেলার মাঠের বাইরে রেখে একরকম ভাবে সংসদকে সাজানো হয়েছে, এখন আওয়ামী লীগ এবং বাম দলগুলোকে বাইরে রেখে আরেকভাবে সংসদকে চালানো হচ্ছে। দিস ইজ অল দ্য সেম। আমি আগেও যা দেখেছি একদলীয় সংসদ, এখনো আমি সেই একদলীয় সংসদই দেখছি, এবং এটা আমি যেদিন সংসদে প্রথম যাই আমি বলেছিলাম। আমি দুঃখ পেয়েছি, আমি অবাক হয়েছি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে, আমেরিকার সাথে বাংলাদেশের ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আমি ছাড়া সংসদে আর একজন সংসদ সদস্য প্রশ্ন উত্থাপন করেন নাই। আমি যদি 5 জন সংসদ সদস্যকে পেতাম, আমি একটা নোটিশ দিতে পারতাম স্পিকারের কাছে যে আমি এই বিষয়টার উপর আমরা সংসদ সদস্য 5 জন আলোচনার প্রস্তাব রাখছি। কিন্তু আমি তো 5 জন সংসদ সদস্যই পেলাম না, আমি তো নোটিশটাই দিতে পারলাম না, আমাকে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এই বিষয়ে কথা বলতে হলো। হাম নিয়ে যখন আমি প্রশ্ন তুললাম, আমাকে স্বাস্থ্যমন্ত্রী বললেন এটা নিয়ে এত কথা বলা যাবে না, ভয় পেয়ে যাবে, ভয় পেলে ইমিউনিটি নষ্ট হয়ে যায়। আমি বললাম আমরা কি 300 জন হামের রোগীর সামনে কথা বলতেছি? এই তো আমাদের সংসদের অবস্থা, এই তো আমাদের সংসদের অবস্থা। তেলের জন্য দীর্ঘ লাইন, সারা রাত ধরে গাড়ির ড্রাইভার আর মোটর বাইকের চালকরা লাইনে দাঁড়িয়ে থাকে, যে মুহূর্তে দাম বাড়লো ওই মুহূর্তে তেল পাওয়া শুরু হলো। কি করে সম্ভব বলেন তো? তেলগুলো কই ছিল? ভাই, বাটপাড়ির তো একটা সীমা থাকে না? আপনারা সরকার যখন বাটপাড়ি করে, যেই সরকারি হোক, এটা খুব মজা লাগে আমার, যে সরকার বালুর মধ্যে মুখ বুঝে মনে করে কেউ দেখে না, কেউ বুঝে না। না ভাই, মানুষ কিন্তু ড্যাম স্মার্ট। আর এখন প্রত্যেকের হাতে হাতে সেলফোন, এই ফোনে আপনি মুহূর্তে সারা বিশ্বের খবর পেয়ে যাবেন। সরকার যদি মনে করে তারা তথ্য লুকিয়ে বাটপাড়ি জারি রাখবে, তারা খুব ভুল করবে। এইভাবে আসলে চালানো যাবে না। এটা আমার ভাইও বলেছেন মামলা জটের কথা। মামলা দ্রুত নিষ্পত্তির পেছনে আসলে অনেকের কন্ট্রিবিউশন থাকে, আদালতের, আইনজীবীদের, মক্কেলের, সাক্ষীর, এবং সর্বোপরি আমাদের যে দীর্ঘ একটা মানে আছে, ক্যালেন্ডার আছে সুপ্রিম কোর্টের, যে প্রতি 1 মাস 1.5 মাস পর পর একটা লম্বা বন্ধ চলে আসে। এভাবে যদি চলতে থাকে তাহলে আসলে মামলার জট কমানো বা মামলার জট কমিয়ে আনা সত্যি কঠিন হবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, মোটামুটি যে বিষয়গুলো আমি বলতে চেয়েছিলাম সবই বলা হয়েছে। আমি এই সংগঠনটি ইন্টারন্যাশনাল জুরিস্ট ফোরাম ফর হিউম্যান রাইটস, আমি এর উত্তরোত্তর সাফল্য কামনা করি, এবং আমি আশা করি এই সংগঠনটি নিরপেক্ষতা বজায় রেখে সাহসিকতার সঙ্গে বাংলাদেশের বিচার বিভাগ এবং একই সঙ্গে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে একটি গঠনমূলক ভূমিকা রাখবে। ধন্যবাদ সবাইকে। পথটা বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং জেল গেটে যখন বের হয়, বাণিজ্যটা ওখানেও হয়, জামিন হয়ে গেছে আপনার, এখন আপনি বের হয়ে যাবেন, বের হওয়ার মুহূর্তে আপনার পরিবারের কাছে অর্থ দাবি করা হবে। যদি আপনি অর্থ দেন তাহলে আপনি হয়তো জেল গেট থেকে বের হয়ে যাবেন, নাহলে আপনাকে আরেকটি মামলায় সোন অ্যারেস্ট করবে। ফ্ল্যাগ এন্ড ভায়োলেশন অফ হিউম্যান রাইটস একদমই কাম্য না। এটা হচ্ছে অজ্ঞাতনা মামলার ক্ষেত্রেও হচ্ছে। যে সমস্ত মামলাগুলো গত 2 বছর 3 বছরে হয়েছে, আমি মনে করি এই মামলাগুলোর মধ্যে কোটি কয়েক মামলা জেনুইন, এগুলো রেখে বাকি সমস্ত মামলা প্রত্যাহার করে ফেলা উচিত। এগুলো মানবাধিকারের ভায়োলেশনের অধিক্ষেত্র হতে যাচ্ছে, হচ্ছে। যে চেতনা, যে নাগরিকের অধিকার, যে গণতন্ত্র, যে নাগরিকের মালিকানার উপর ভিত্তি করে বিগত সরকারের পতন ঘটিয়ে একটি অন্তর্বর্তী সরকার দিয়ে আরেকটি নির্বাচিত সরকার আসছে, সেই চেতনা যদি দেশে না থাকে তাহলে ওই আন্দোলন, অভ্যুত্থান সবকিছু কিন্তু ব্যর্থ হবে, এবং দায় নিতে হবে। যারা এগুলো করছেন তাদেরকে দায় নিতে হবে, কেউ দায়হীনভাবে থাকবে না। গত 6 বছর 5 বছরের অভিজ্ঞতা থেকে আমরা বলি দায়হীন কেউ থাকবে না। হামের ব্যাপারে আমরা জানতে পেরেছি সেই সময় গভর্নমেন্টের তীব্র গাফিলতি ছিল, বর্তমান সরকারের চিকিৎসা গাফিলতি আছে এবং কোঅর্ডিনেশনের অভাব আছে।
হামে আক্রান্ত প্রত্যেক পরিবারকে কোটি কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে, এটা আমরা দাবি জানাচ্ছি। আমরা মনে করি এই সংস্থা থেকে আজকে দাবি জানাচ্ছি, আমরা মনে করি সুপ্রিম কোর্টে অতি সত্বর 100 জন দক্ষ বিচারপতি নিয়োগ দেওয়া প্রয়োজন। 1996 সালে আমাদের যে পরিমাণ বিচারপতি ছিল, এখনো সেই পরিমাণ বিচারপতি আছে। অধস্তর আদালতে আজ থেকে 10 বছর আগে বলা হয়েছিল 3000 বিচারপতি নিয়োগ দিতে হবে, সেটা এখন পর্যন্ত হয়নি। অতি দ্রুত ধাপে ধাপে অধস্তর আদালতে 3000 নতুন বিচারক নিয়োগ দিতে হবে। পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে এবং বরাদ্দ দিতে হবে, বাজেট দিতে হবে এবং নিজস্ব বাজেট এক্সিকিউশন মেশিনারি জুডিশিয়ারিকে দিতে হবে। তা না হলে জুডিশিয়ারি কখনোই স্বাধীনভাবে কাজ করতে পারবে না। এই সংস্থা থেকে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন ইস্যু ভিত্তিক কাজ করব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ল প্র্যাকটিস এবং কোর্ট সিস্টেম, এটা সারা পৃথিবীতে অনেক এগিয়ে গেছে, অনেক ইম্প্যাক্ট করছে। আমরা এখন এই বিষয়ে চিন্তা ভাবনা করিনি। আমাদের মির্জা ভাই এই বিষয়ে অনেক কাজ করছেন, এটাতে আমরা অনেক প্রস্তাবনা রাখবো, নিজেদের ইকুইপ করবো। আমরা পাশাপাশি মনে করি মিডিয়ার সাথে আমরা কিভাবে সম্পর্ক রাখবো আইনজীবীদের, সেটা আমাদের ভবিষ্যৎ কাম্য হবে। রাজনীতিবিদদের সাথে আমরা যদিও একটা অরাজনৈতিক সংগঠন হব, কিন্তু আমরা রাজনীতিবিদদের বাদ দিয়ে সংগঠন করবো ব্যাপারটা অবশ্যই তা না। এটা আমরা দুজনে রাজনীতি করি, দুজনে আমরা অরাজনৈতিক সংগঠন করতে যাচ্ছি। এটা কারণ আমরা মনে করি রাজনীতিবিদকে ভিন্নভাবে দেখার কিছু নাই। রাজনীতিও মানবাধিকারের জন্য, রাজনীতিবিদদেরও সবচেয়ে বেশি মানবাধিকার প্রয়োজন হয়, বিচারপতিদের মানবাধিকার দরকার হয় প্রচুর। তো আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, একটা উদাহরণ দিয়ে বলি। যখন ইফতিখার সাহেব পাকিস্তানে যখন মার্শাল ল জারি হলো এবং সকল বিচারপতিকে বলা হলো ওই মার্শাল লতে শপথ নিতে হবে, অনেকে ডিনাই করলেন। ইভেনচুয়ালি এনফোর্স ডিসেবিলিটি কেস নিয়ে ইফতিখার সাহেবের সাথে পারভেজ মোশাররফ দ্বন্দ্ব হলো। এটা লয়াররাই কিন্তু পারভেজ মোশাররফকে পাকিস্তান থেকে বিদায় করেছে এবং ইফতিখার সাহেবের ডিগনিটি বজায় রেখেছে। সো লয়ারদের সমাজ গঠনের রোলটা অসাধারণ, সেটা আমরা পালন করব। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে। সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য
প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন। changetv.press এক ফোঁটা হলুদ নেই।